হ্যালো আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, আমি জানি তোমরা সবাই খুব বেশি ভালো আছো। হ্যাঁ, তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমার আজকের ভিডিওর গল্পটি হচ্ছে শ্বশুর এবং পুত্রবধূ। বন্ধুরা, আমার শ্বশুর আব্বা আমার সঙ্গে সত্যি সে এতটা ফ্রি মাইন্ডের হবে, এতটা ঘনিষ্ঠ হবে যা আমি কখনোই কল্পনাও করতে পারি নাই। আসলে আমার স্বামী একজন প্রবাসী হওয়ার কারণে আমি দিনের পর দিন উপোস হয়ে থাকতাম। আমার প্রচুর পরিমাণে চাহিদা ছিল, কিন্তু বন্ধুরা আমি কার সঙ্গে সেই চাহিদাটা মেটাবো আমি কোনোভাবে কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। আজকাল যে অবস্থা, কাউকে তো বিশ্বাস করাই যায় না। চারিদিকে দেখবে শুধু ব্ল্যাকমেল করে, হ্যাঁ ইমোশনাল ব্ল্যাকমেল করে, এই করে সেই করে। তো শ্বশুর আব্বাও আমাকে কিন্তু প্রথম ইমোশনাল ব্ল্যাকমেল করেছিল। তো যাই হোক, এরকম একটা বিনোদনমূলক গল্প তোমাদের জন্য নিয়ে হাজির হলাম। আশা করি তোমাদের খুব বেশি ভালো লাগবে। তাহলে চলো একেবারে প্রথম থেকে শুরু করি কি হয়েছিল আমার সঙ্গে। আসলে বন্ধুরা, এর আগে আমি অনেকবার মোবাইলে ইউটিউবে আমি অনেক ভিডিও দেখেছি। আমার সামনে আসে যে শ্বশুর পুত্রবধূ, এরপরে আরও অনেক কিছু। এগুলো কি বাস্তবে হয়? আমি এগুলো আসলে অনেক সময় করতাম যে আমি আমার শ্বশুর আব্বাকে কীভাবে বলবো এই কথা, তাকে আমি কিভাবে আসলে রাজি করাবো, বা সে যদি আমাকে একটা চর বেড়ে দেয়। আমার মনে না অনেক প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছিল, কী করব, কি করার আছে, মানে অসংখ্য প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। তো বন্ধুরা, আমি যাকে বিয়ে করেছি আমার স্বামীর নাম হচ্ছে শাহিদ মিয়া। সে মূলত একজন প্রবাসী। সে আমাকে বিয়ে করার 2 মাসের ভিতরেই তার পাসপোর্ট, ভিসা সব কিছু রেডি ছিল। সে চলে গেছে সৌদি আরবে। সে ওইখানে নাকি এক কফিলের বাড়িতে কাজ করে। তো আস্তে আস্তে আগামী আরও 5 বছর পর আমার স্বামীর সঙ্গে আমি খুব একটা বেশি দিন আসলে একসঙ্গে থাকার ওইরকম সুযোগ হয়ে ওঠে নাই। 2 মাস কিন্তু খুব কম একটা সময়। এইটা কিন্তু বলতে পারো তোমরা একেবারেই চোখের পলকে কিন্তু শেষ হয়ে যায়। ঠিক আছে, তো এই 2টা মাস আমি বিয়ের পর কিভাবে গেল আমার, বা আমি কী করেছি, আমি যেন কোনো কিছুই বুঝলাম না সত্যি। আর তাছাড়া আমার স্বামী সে একজন প্রবাসী, তো তার প্রচুর সমস্যা, শারীরিক অক্ষমতা ছিল, দুর্বলতা ছিল। আসলে নিজের স্বামীকে নিয়ে এরকম কথা বলতে আমার একটু লজ্জা হচ্ছে, এই জন্য স্বামীর কথা বলি না। তো সে বিদেশে যাওয়ার পর আমাকে প্রায় সময় ভিডিও কল দিত, বা আমাকে অনেক সময় বলতো, জান আমার ভাল লাগতেছে না তোমাকে ছাড়া। এতদিন তো আমি বিদেশের বাড়িতে আমি একা একা ছিলাম, হ্যাঁ, তো এতদিন তুমি আমার জীবনে ছিলে না, একা একা আমি কাটিয়ে দিয়েছি। কিন্তু বিশ্বাস করো, এখন আমার একদমই ভালো লাগে না। ও, তোমাদেরকে তো আমার নামটাই বলা হলো না বন্ধুরা। আমার নাম হালিমা বেগম। আমাকে সবাই হালিমা বলেই ডাকে, তো তোমরা আমাকে হালিমা বলেই ডাকতে পারো, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, আমার স্বামীর বাড়িতে আসলে শুধুমাত্র আমার শ্বশুর আব্বা আছে, আর আমার শাশুড়ি নেই। আমি এসে আমার শাশুড়িকে পাই নাই। শুনেছি শাশুড়ি নাকি অনেক আগেই ডেট হয়ে গেছে। আর আমার 2 ননদ আছে। এক ননদের বিয়ে হয়ে গেছে, আর একজন খুবই ছোট, ক্লাস 7-এ শুধুমাত্র পড়াশোনা করতেছে। আর ওনার কোনো বাইটাই নাই। আর এমনি চাচাতো ভাই আছে, কিন্তু আপন মানে আর কেউ নেই। তো বন্ধুরা, আমাদের ঘরে যে বাজার সদাই যা কিছু করা লাগতো সব কিছু আমার শ্বশুর আব্বাই করতো। শ্বশুর আব্বা, সে আমার শ্বশুর হলে কি হবে, তাকে দেখলে যে কোনো মেয়েই লোভ সামলাতে পারবে না। যে কেউ বলবে, আরে এই বেটাকে তো আমার চাই। এইরকম আমার শ্বশুরের শরীর, তার বডি ফিগার দেখলে যে কেউ বলবে, এইটা কি হালিমা বেগম, এটা কি সত্যি তোমার শ্বশুর নাকি অন্য কেউ? বিশ্বাস করবেন, আমার শ্বশুর আসলে সে একজন গৃহস্থ। হ্যাঁ, সে কিন্তু একজন কৃষি কাজ করে। এই যেমন এই ধান
বা এই জমিতে বিভিন্ন প্রকার চাষবাস করে, তার পরিশ্রমী মানুষ তো, এই জন্য তার শরীরে শক্তি আছে, তার এই কোনো রূপ বালাই কোনো কিছু হয় না, ঠিক আছে। সে প্রচুর পরিমাণে প্রোটিন। তাছাড়া আমাদের 2টা গরু আছে, হ্যাঁ 2টা গরু আছে, ওইখান থেকে প্রতিদিন প্রায় 2 লিটার 3 লিটার করে দুধ পাই। এর ভিতরে আমার শ্বশুরই প্রায় 1.5 লিটারের মতো দুধ খায় প্রতিদিন, গরুর দুধ। তারপরে আমাদের ছাগল আছে, ছাগলের দুধ খায়, মানে। আর শ্বশুর আব্বা ওই যে লাউ শাক, তারপর হচ্ছে আরও কী যেন, এগুলো মাঝে মধ্যে দেখি হাফ সিদ্ধ খায়, লবণ তরকারি ছাড়া। তো শ্বশুরের আসলে অনেক ক্যালসিয়াম, অনেক শক্তি। আর একটা শক্তিশালী পুরুষ একটা মহিলা কিন্তু খুব বেশি পছন্দ করে। তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা বিবাহিত কিনা অবশ্যই কমেন্ট করে জানাও যে তোমরা এখানে কে কে বিবাহিত আর কে কে অবিবাহিত। যারা অবিবাহিত আছো তারা কিন্তু হাতের কাজ শুরু করে দিও না, ঠিক আছে। আর যাদের স্ত্রী আছে তারা কিন্তু চাইলে গিয়ে অলরেডি শুরু করতে পারো। শুনো, তোমাদের একটা টিপস দিচ্ছি। যেই পুরুষ যেই নারীকে যত বেশি চোখের জল ফেলতে পারে, হ্যাঁ সেই পুরুষে কিন্তু সেই নারী তত বেশি ভালোবাসে এবং তত বেশি সম্মান করে, রেসপেক্ট করে। ওই যে আমরা অনেক সময় দেখি না যে শরীরের শক্তি দিয়ে পুরুষকে বিচার করা হয়, না ভাই, এটা একদমই ভুল। পুরুষকে শক্তিশালী একজন নারীর কাছে যদি আপনি শক্তিশালী পুরুষ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে আপনার স্ত্রীর চোখের পানি বের করতে হবে। তো অবশ্যই রাতের বেলা, হ্যাঁ, যদি স্ত্রীকে চিৎকার না করাতে পারেন, কান্না না করতে পারেন, তাহলে আপনি কোনো পুরুষের পর্যায়ে পড়েন না ভাই, সত্যি কথা। তবে অনেক মেয়ে মানুষ আছে, আমি অনেকের কাছ থেকে শুনেছি, তারা বাংলাদেশের পুরুষ, বাংলাদেশের ছেলেদের কথা শুনলেই বলে বাঙালি, দূর বাংলাদেশের পুরুষের তো নাই, বিদেশি ঠিক আছে, অনেকে এই কথা বলে। কিন্তু ভাই আমাদের দেশি পুরুষরা কিন্তু অনেকেই চায়না, বিদেশের চাইতেও কিন্তু অনেক শক্তিশালী পুরুষ, এটা নিজের প্রমাণ আমি। তো যাই হোক বন্ধুরা, আমি বিয়ের পরে আসলে খুব দুশ্চিন্তায় ছিলাম, খুব টেনশনে ছিলাম। হ্যাঁ, কি করব, সারাক্ষণ আমার মন মেজাজ একদম খিটখিটে হয়ে থাকতো, আমার মুখের দিকে যেন তাকানোই যেত না। আর কি বলবো, আমি একদম চুপ হয়ে থাকতাম বিছানায়, একদম চুপ হয়ে গালে হাত দিয়ে টেনশন করতাম, চিন্তা করতাম যে আমার স্বামী আমাকে বিয়ে করলো, 2টা মাসও আমার সঙ্গে সংসার করতে পারলো না, বেচারা চলে গেল বিদেশে। আমার খুব খারাপ লাগতেছিল যে এই বড়া দেহ, এই যৌবন, আমি কিভাবে কি করব। আমার আসলে এতটা বেশি মানে খারাপ লাগা কাজ করতেছিল ভেতরে। সত্যি কথা বন্ধুরা, আসলে এটা একটা নারীর জন্য যে কতটা ভয়ানক ব্যাপার। আপনি দেখবেন অনেক মহিলা আছে, অনেক নারী আছে, তারা কিন্তু প্রবাসীর কথা শুনলে বিয়ে করতে চায় না। আবার অনেকে কিন্তু টাকার কারণে, প্রবাসীদের অনেক টাকা, তাদের বাড়ি গাড়ি অনেক কিছু আছে, সম্পত্তি আছে, তাদের কারণে কিন্তু অনেক সময় অনেক নারী কিন্তু বিয়ে করতে রাজি হয়। তো আমি আসলে খুব টেনশনে ছিলাম যে কি করব, আমি তো কোনো উপায় খুঁজে পাচ্ছিলাম না। তো বন্ধুরা, আমার ননদ আসলে রুকসানা, ও মাঝে মধ্যে যখন আমাকে বলতো ভাবি এইটা খাবো ওইটা খাবো, হ্যাঁ ভাবি আমার ভালো লাগতেছে না, ওকে আমি অনেক সময় কিন্তু জানিয়ে দিতাম, তাই যা তো এখান থেকে, এই একদম ভালো লাগতেছে না, এই মন মেজাজ খারাপ। তো এই ব্যাপারগুলা না, আমার এই ছোট ছোট বিষয়গুলা, আমার এই ছোট ছোট ব্যাপারগুলা আমার শ্বশুর আব্বা সে কিন্তু এগুলো লক্ষ্য করতো। বা আমি অনেক সময় শ্বশুর আব্বা বাজার নিয়ে আসতো, বড় বড় মাছ মাংস নিয়ে আসতো, আমাকে বলতো বউ মাছকে এইভাবে একটু রান্না করো, জুল দিয়ে একটু জাল দিও। আমি বলতাম বাবা আমার একদম ভালো লাগতেছে না। তো শ্বশুর আব্বা আবার এই বিষয়গুলো সে আসলে বুঝতে পারলো যে একটা মেয়ের স্বামী নেই, সে তো একটা পুরুষ মানুষ না, এই যদি হয়তো সে এই বিষয়গুলো বুঝতে পারছে। একদিন রুকসানা, এই আমার ছোট ননদ, সে গেল স্কুলে গেল সকালবেলা। শ্বশুর আব্বা বলতেছে যে হ্যাঁ রে রুকসানা, আজকে তোর বাবিকে নিয়ে আমি একটু হাসপাতালে যাব, বুঝছিস, আমাদের ফিরতে একটু সময় লাগবে, তুই স্কুল থেকে যদি আসিস, এসে খাওয়া দাওয়া করে ঘরে থাকিস, কোনো জায়গায় যাস নে মা। তখন আমি শ্বশুর আব্বাকে বললাম বাবা আমাকে নিয়ে আপনি হাসপাতালে যাবেন কেন, কী কারণে? শ্বশুর আব্বা তখন আমাকে চুপ করিয়ে দিল, আমাকে বলল বৌমা
তুমি চুপ থাকো। তারপর রুকসানা স্কুলে চলে গেল। তো রুকসানা স্কুলে চলে যাওয়ার পর শ্বশুর আব্বা আমাকে বলতেছে, বৌমা আজকে তোমাকে নিয়ে একটা জায়গায় ঘুরতে যাব, ঠিক আছে? আমি বললাম, বাবা কথা নেই বার্তা নেই, হুটহাট আপনি আমাকে বলতেছেন আমাকে নিয়ে ঘুরতে যাবেন, কোথায় যাবেন? আর আপনার সঙ্গেই বা আমি ঘুরতে কেন যাব? দেখেন আব্বা, আমার মন মেজাজ একদম ভালো লাগে না, ঠিক আছে? তার উপর আপনার ছেলে বিদেশে আছে, সে আমাকে একটা দিন কলও দেয় না, সপ্তাহে একটা দিন কল দেয়। আমার তো মাথা মোটা একদম খুব খারাপ হয়ে আছে, খুব গরম আছে। দেখেন আব্বা, আমার মন মেজাজ একদমই ভালো লাগে না, আপনি কি আমার সঙ্গে মশকরা করতেছেন নাকি? শ্বশুর আব্বা তখন আমাকে বলতেছে, বৌমা তোমার সঙ্গে আমি মশকরা করতেছি না, আজকে তোমাকে তোমার মন মেজাজ দুটোই ভালো করে দেব। তোমাকে আজকে এমন একটা জায়গায় নিব, আর এমন একটা জিনিস তোমাকে আজকে আমি খাওয়াবো, তোমার মন একদম ভালো হয়ে যাবে। আমি তখন শ্বশুর আব্বাকে তার মুখ থেকে এরকম কথা শোনার পর আমি বললাম, বাবা আপনি তো মনে হচ্ছে এখন আমার সঙ্গে ইয়ার্কি মারতেছেন, মজা নিচ্ছেন আমার সঙ্গে। দেখেন আমার কিন্তু ফাজলামো একদমই ভালো লাগতেছে না। শ্বশুর আব্বা তখন আমাকে বলতেছে, বৌমা তোমার সঙ্গে আমি কেন মজা নেব? আমি একদম মজা নিচ্ছি না, তোমাকে যা বলেছি তাই করো, একটা শাড়ি পরো। তখন আমি একটা কালো রঙের একটা শাড়ি পরলাম। শ্বশুর আব্বা আমাকে দেখে বলল, বাহ তোমাকে দেখতে এত চমৎকার লাগতেছে এই কালো শাড়িটা, মনে হচ্ছে আমি তোমার প্রেমে পড়ে যাচ্ছি। বৌমা এই শাড়িটা তোমার শরীরে পরতে পেরে শাড়িটা নিজেও আসলে ধন্য হয়ে গেল। শ্বশুর আব্বা কেন জানে আমাকে একটু প্রেমের সুরে কবিতার ছদ্মে আমাকে একটু তার প্রেমে ফাঁসানোর চেষ্টা করতেছে। আমি খুব বুঝে গেছিলাম তার এই কথাগুলো, যে সে আমাকে একটু এই হাসানোর জন্য হোক, বা আমার মন ভালো করার জন্যই হোক, বা আমাকে পটানোর জন্যই হোক, যে কোনো কারণে কিন্তু শ্বশুর আব্বা কিন্তু আমাকে এই দুষ্টু মিষ্টু কথাগুলো সে আমাকে বলতেছে। আর আমার কিন্তু এই প্রশংসাগুলো শুনতে বেশ ভালোই লাগতেছিল। আসলে পৃথিবীর যে কোনো মেয়ে তার সম্বন্ধে যদি প্রশংসা করে, দেখবেন যে কোনো নারী কিন্তু প্রশংসা শুনতে তারা কিন্তু ভালোবাসে। তো যাই হোক, আমি একটা কালো শাড়ি পরেছিলাম, হ্যাঁ কোনো প্রকার মেকআপ টেকআপ করি নাই। তারপর শুনলাম শ্বশুর আব্বা একটা গাড়ি বুক করলো। তো আমি জিজ্ঞাসা করলাম, বাবা আমরা কই যাচ্ছি? শ্বশুর আব্বা আমাকে বললো, এই আমাদের বাড়ির পাশেই 30-40 কিলোমিটার দূরে একটা রিসোর্ট আছে, 5 স্টার মানের রিসোর্ট। বৌবা তুমি আমার ছেলেকে বিয়ে করেছ, আজকে প্রায় 1 বছর হয়ে গেছে। আমার ছেলে সাহিত্য তোমাকে 2টা মাসও থাকতে পারলো না, তাছাড়া আজকে 1 বছর হয়ে গেছে, তোমার মন মেজাজও খুব একটা বেশি ভালো না, এই 4 দেয়াল ঘরের ভিতরে তুমি বন্দি হয়ে আছো। বৌমা এই জন্য তোমাকে আজকে এমন একটি জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তুমি একটু সুখ পাবে, একটু আনন্দ পাবে, আর তাছাড়া আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি চলো তো। এই কথা বলে শ্বশুর আব্বা আমাকে দেখলাম বড় একটা রিসোর্টে নিয়ে গেল আমাকে। হ্যাঁ চারিদিকে সবুজ প্রাকৃতিক সৌন্দর্য, তারপর হচ্ছে এখানে সুইমিং পুল আছে, মানে প্রাইভেট সুইমিং পুল, মানে সবার জন্য একটা আলাদা সুইমিং পুল আছে, বিশাল বড় পুকুরের মতো। আর একটা প্রতিটা রুমে কিন্তু বেলকনিতে প্রাইভেট সুইমিং পুল আছে। তো শ্বশুর আব্বা এই সিকিউরিটিকে একটা কার্ড দেখালো যে আমাদের এন্ট্রি, প্রবেশ। তারপর আমরা রুমে গেলাম, আমাদেরকে ওয়েটার রুমের চাবি দিল। বাহ কি সুন্দর রুম, সাদা বিছানা, এত নরম, আমার তো ভীষণ ভালো লাগতেছিল, ভীষণ ভালো লাগা কাজ করতেছিল। তারপর বন্ধুরা দেখলাম যে বেলকনিতে একটা বারান্দা আছে, আবার একটা প্রাইভেট বিলা ওই সুইমিং পুলও আছে। তো এই দৃশ্যটা সত্যি আমার বিশাল ভালো লাগতেছে। এতদিন ঘরের এক কোণায় 4 দেয়ালের ভিতরে বন্দি ছিলাম, আজকে মনে হচ্ছে যে না আমি সঠিক জায়গায় বিয়ে করেছি, এবং মনে হচ্ছে যে আসলে ঘোরাফেরা করলে কিন্তু মানুষের মনে এমনিতেই ভালো হয়ে যায়। কিন্তু আমি জানতাম না যে আমার শ্বশুর আব্বা আমাকে এই জায়গাতে কী কারণে, ঠিক কিসের জন্য আমাকে এখানে নিয়ে আসলো, আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত আসলে এইটা জানতাম না। তো কিছুক্ষণ পর শ্বশুর আব্বা আমার শাড়িটা একটু খুলে দিল, দিয়ে বলতেছে, বৌমা চলো
গাড়িতে আসতে আসতে তো একদম ঘেমে গেছি, আমরা একটু সুইমিংয়ে নেমে একটু সময়টাকে এনজয় করি। আমি বললাম, আব্বা আপনি এটা কী বলতেছেন? আপনি যতই হোক আমার বাবার বয়সী, আমার বাবার মতো। শ্বশুর আব্বা, আপনাকে আমি সম্মান করে ঘুরতে আসছি, আমরা যার যার মতো করে ঘুরবো। আব্বা আপনার সঙ্গে কি আমি প্রাইভেট পুলে সুইমিং করবো নাকি? এটা আপনি কী বলতেছেন? হ্যাঁ না 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 না। শ্বশুর আব্বা তখন আমাকে বলতেছে, বৌমা তুমি না এটাই চেয়েছিলে, তোমার তো এটার জন্যই মন খারাপ ছিল এতদিন। আমি বুঝি বৌমা, দেখো একটা নারী যখন তার স্বামীকে কাছে পায় না, আর আমি তোমার শ্বশুর, এই কথাটা একদম তুমি ভুলে যাও বৌমা। আজকে থেকে আমি তোমাকে চরম লেভেলের সুখ দেব। আমি তোমার সুখ দুঃখের সাথে তোমাকে অনেক বেশি আনন্দ দিব, মজা দিব বৌমা। তুমি আর না করো না তো, চলো। শ্বশুর আব্বা এগুলো কি বলতেছে? আমার মাথায় কোনো কিছুই যাচ্ছে না। বাবার এমন পাগলামো দেখে সত্যি আমি অবাক। তারপর আমাকে প্রাইভেট বিলায় সুইমিং পুলে নামিয়েই ছাড়লো। শ্বশুর আব্বা আর আমি দুজনে বেশ আনন্দ সহকারে আমরা সুইমিং করতেছিলাম। সুইমিং করার সময় আমার শ্বশুর আব্বা প্রায় সময় আমাকে কুলে নিয়ে নিচ্ছিল এবং আমার সঙ্গে বিলাতে বেশ এনজয় করলো। তারপরে বেজার শরীর শ্বশুর আব্বা আমাকে দেখে একদম, সে যেন তার চোখের দৃষ্টি কোনোভাবেই ফেলতে পারতেছে না, তার দুটো চোখ যেন আমার দিকেই একেবারে আটকা ছিল। তো তখন শ্বশুর আব্বা আমাকে বলতেছে, বৌমা চলো, অনেকক্ষণ তো ভিজলাম, শরীরটা খুব ঠান্ডা করে নিয়েছি, এবার আমরা একটু রুমে যাই, আমরা খাওয়া দাওয়া করি। এই কথা বলেই আমি যেই সুইমিং পুল থেকে উঠবো, শ্বশুর আব্বা জানেন আমাকে সুইমিং পুলে সে আমাকে কুলে নিয়েছে আমাকে। হ্যাঁ, তার কুলে করে নিয়ে আমাকে সে সুইমিং পুল থেকে আমাকে উঠিয়েছে। আমার বয়স কমসে কম আসলে একটা 25 বছরের মেয়ে আমি। তো আমার ওজন কমসে কম 50-55 কেজি তো হবেই। আমার মতো একটা মহিলাকে শ্বশুর আব্বা সে নিজের কুলে উঠিয়ে দিল। তারপর সে আমাকে উঠে এই একেবারে ডিরেক্ট বিছানায় নিয়ে গেল এই বেজা শরীর অবস্থায়। আমি বললাম, বাবা কাপড় চেঞ্জ করবো না? শ্বশুর আব্বা বলল, কাপড় তো চেঞ্জ করবই, সুইমিং পুলে আবারও আমাদের যেতে হবে, তার আগে তোমার সঙ্গে আমার একটু বোঝাপড়া আছে। এই কথা বলে শ্বশুর আব্বা, আমি দেখলাম তার পরনে একটা টি শার্ট ছিল, একটা শার্ট, এগুলো খুলে শ্বশুর আব্বা কোনো পতা নেই বার্তা নেই একেবারে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আমি তখন বাবাকে বললাম, বাবা আপনি এটা কী করতেছেন? হ্যাঁ, শ্বশুর আব্বা তখন আমাকে বলল, বৌমা চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। আজকে আমি তোমাকে যা করতেছি তুমি শুধু সব দেখে যাও। হ্যাঁ শুনো বৌমা, তুমি বেশ মজা পাবে, আজকে তোমার মন ভালো করে দেবো আমি। আমি বললাম, বাবা তাই বলে আপনি? দেখেন বাবা, আমি এটা পারবো না। দেখেন বাবা, আপনার ছেলে যদি জানে বাবা, আমার সংসারটা ভেঙে যাবে বাবা, আপনি এটা কী করতেছেন? বাবা আমাকে বলল, তোমার স্বামী সেই বিদেশ আছে, ও এইখান থেকে কি করে জানবে? আরে বাড়িতে তো আমি আমার মেয়ে রুকসানাকে বলে এসেছি যে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি, তোমার 1 বছর হয়েছে, বাচ্চা কাচ্চা হবে কি না হবে আমরা ডাক্তার দেখাতে হবে না? এইখানে আমরা ডাক্তার দেখাচ্ছি। আমি বুঝলাম শ্বশুর আব্বা তার মানে আজকে থেকে আর কালকে থেকে না, অনেক আগে থেকেই সে আমাকে ফলো করতেছে। দীর্ঘদিন যাবৎ সে আমাকে আসলে ফলো করে আসতেছে, আর আজকে সুযোগ পেয়ে সে আমার সঙ্গে এইটা করতেছে। আর আমিও মনে মনে ভাবলাম বন্ধুরা যে আমার তো ভিতরটা খুব খুশি হচ্ছে। সত্যি তো, এতদিন এই কারণেই তো আমার মন খারাপ ছিল যে একটা নারী কি একা থাকতে পারে, তার তো একটা চাহিদা আছে রে ভাই। হ্যাঁ, আমার তো একটা জীবন, একটা রক্তে মাংসে গড়া আমি একটা মানুষ, তাই না? তো শ্বশুর আব্বা যা করে করুক, আমি আর তাকে বাধা দেব না। শ্বশুর আব্বা আমাকে একদম চুপ করে দিল। তারপর বন্ধুরা সকাল 10টার সময় শ্বশুর আব্বা আসলে মেন দরজাটা বন্ধ করে দিয়ে এই যে আমার রুমে আমার সঙ্গে এরকম করা শুরু করলো। এতটা ভালো পারফরমেন্স সে করতে পারে মানে এই বয়সে এসে। সত্যি কথা, প্রথম 10 মিনিট আমি পুরো স্যাটিসফাইড হয়ে গেছি, আমি পুরো আনন্দ পেয়েছি যে সে এতটা দক্ষতার সঙ্গে
এতটা ইয়ের সঙ্গে আমার সঙ্গে এই কাজটা করলো? আরে ভাই, উনার ছেলে শাহিদ, সে তো 2টা মাস আমার সঙ্গে ছিল, আমার তো কোনো কিছু করতেই পারে নাই সে। শ্বশুর আব্বা যে সুন্দর করে আমাকে এত ইয়া করে দিল। আমি বললাম, বাবা আপনি এত ভালো পারেন, এতদিন আমাকে দিলেন না কেন? শ্বশুর আব্বা তখন আমাকে বলতেছে, বৌমা তোমাকে আরও অনেক আগেই আমার চোখ ছিল, আমার টার্গেট ছিল, কিন্তু বৌমা কী বলো তো, আসলে এতদিন তোমাকে বলার মতো সাহস পাইনি আমি। তবে আমি ধীরে ধীরে তোমাকে আমি ফলো করতাম। তুমিও যে এটার অভাবে ভুগতেছো, আমার ছেলে তোমাকে কল করে না, তুমি রাতে ঘুমাতে পারো না, আমি প্রায় সময় এটা ফলো করেছি, আমি এটা লক্ষ্য করেছি। অবশেষে বৌমা আমি তোমার কাছে চলে আসলাম, আর আমি বুঝতে পারলাম যে তুমিও এটার ভুক্তভোগী। তখন শ্বশুর আব্বাকে আমি বললাম, বাবা আপনি আমাকে কথা দেন, আজকের পর থেকে আপনার মেয়ে রুকসানা ঘুমিয়ে গেলে আপনি আমার কাছে চলে আসবেন, এবং এখন থেকে আমাকে প্রতিদিন আপনি এইভাবে আমাকে ভালোবাসা দিবেন। বলেন বাবা। শ্বশুর আব্বা আমাকে বলল, দিব মানে কি বৌমা? হ্যাঁ, এখন থেকে তোমাকে আমি এত সুখ দিব, এত আনন্দ দিব যে তুমি নিজেই অবাক হয়ে যাবে, আর এখন থেকে আর তোমাকে আমার কোনো কিছু বলতে হবে না। তো বন্ধুরা, সেদিন এই রিসোর্টে শ্বশুর আব্বা আমাকে 10টা থেকে একেবারে দুপুর 3টে পর্যন্ত, হ্যাঁ এক টানা, কোনো দম নেই আমরা, কোনো নিঃশ্বাস নেই, এক টানা। কি হয়েছে তারপর বাকিটা তোমরাই বুঝে নাও, এত কিছু খোলাসা করে বলতে হবে না নিশ্চয়ই তোমাদেরকে। তো 3টার পর আমরা আবার সুইমিং পুলে গিয়ে একটু ফ্রেশ হলাম, ওয়াশরুমে গেলাম, গোসল করে একটু ফ্রেশ হয়ে তারপর একটু চাইনিজ খাবার খেলাম। খাওয়া দাওয়া শেষে শ্বশুর আব্বা একটু রেস্ট না নিয়ে বলল, বৌমা সময় তো ফুরিয়ে যাচ্ছে, আমরা আর একটু সময় করে তারপর চলো আমরা বাসায় চলে যাই। আমি বললাম, ঠিক আছে, আপনাকে কে মানা করেছে? দেন এত টাকা খরচ করে এসেছেন। তো শ্বশুর আব্বা, এই বিছানাটা বেশ নরম ছিল, সেও বেশ মজা পাচ্ছিল। তো বন্ধুরা, এরপর শ্বশুর আব্বা আমাকে আবার, আমার যে কি ভালো লাগতেছে, এই একটা বছর আমি যে কতটা কষ্টে, কতটা হতাশায় ছিলাম, আমার মন ভেঙে গিয়েছিল, কিন্তু এই আজকে শ্বশুর আব্বা আমাকে রিসোর্টে নিয়ে এসে এতটা শান্তি, এতটা সুখ সে আমাকে দিবে, আমি কল্পনাও করতে পারি নাই যে শ্বশুর আব্বার সঙ্গেও আমার কখনো এরকম ঘনিষ্ঠ সম্পর্ক হতে পারে, এবং সে আমাকে এতটা বেশি আনন্দ, এত বেশি সুখ দিতে পারে। সত্যি বন্ধুরা, তো এরপর আমি অনেক বেশি খুশি, সে আমাকে এত এত বিশাল আনন্দ দিল। এরপর বন্ধুরা, আমরা খাওয়া দাওয়ার পর আবার প্রায় একটানা 3 ঘন্টা চললো, বিকাল প্রায় 6টা হয়ে গেছে, সন্ধ্যা। তারপর আমরা আবার ওয়াশরুমে একটু গোসল টোসল করে ফ্রেশ হয়ে আমরা নতুন কাপড় চোপড় পরে, হ্যাঁ, যাওয়ার সময় বাজার থেকে আমরা কিছু ফল ফ্রুটস নিয়ে গেলাম, আর রুকসানার জন্য একটা 3 পিস কিনে নিয়ে গেলাম, যাতে ও খুশি হয়, ওর ভাইয়াকে যেন ও কিছু না বলে। তারপর রুকসানা বাসায় যাওয়ার পর বলতেছে, আব্বা ভাবি তোমাদের এত লেট হলো কেন? তখন শ্বশুর আব্বা বলল, আরে হাসপাতালে অনেক সিরিয়াল ছিল রে মা, এই না তোর জন্য একটা ড্রেস নিয়ে এসেছি। তখন রুকসানা আমাকে বললো, ভাবি তুমি সত্যিই খুব ভালো। ওর ড্রেসটা পেয়ে খুব খুশি হলো। তো বন্ধুরা, আমি রাতের বেলা রান্না টান্না করলাম, আর শ্বশুর আব্বা একটু চার দোকানে গেল চাটা খেতে। রুকসানা আর আমি দুজনে রান্না বান্না করে রাত 10টা বেজে গেছে। রুকসানা আর আমরা সবাই ডাইনিং টেবিলে বসে সেদিন খাবার দাবার খাওয়ার পর, হ্যাঁ, তারপর রুকসানাকে বললাম, রুকসানা তুমি ঘুমিয়ে পড়ো, আর আমি একটু অসুস্থ, তো আমার মাথা একটু ব্যথা করতেছে, আজকে শ্বশুর আব্বা আমার সঙ্গেই থাকবে। রুকসানা ছোটো মানুষ, ও কোনো কিছু মনে করলো না, ও বললো, আচ্ছা ঠিক আছে ভাবি, তো আমি থাকি তোমার সঙ্গেও, যদি কোনো সমস্যা হয়। আমি বললাম, না তোমার থাকতে হবে না, তোমার সকালে স্কুল আছে, তুমি কি সারা রাত আমার সঙ্গে জেগে থাকবে নাকি? তোমার বাবা জেগে থাকবে। তখন রুকসানা বললো, আচ্ছা ঠিক আছে। তো বন্ধুরা, সেই দিন রাতে একেবারে প্রায় 11টা থেকে শুরু করে সকাল 7টা পর্যন্ত আমাদের এই শ্বশুর পুত্রবধূর, হ্যাঁ, কি হয়েছিল রাতে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। সেই রাতটা ছিল আসলে, আমি এর আগে আমার স্বামী শাহিদকে বিয়ে করার পর
বাসর রাতে আমি যতটা না আনন্দ পেয়েছিলাম, মজা পেয়েছিলাম, এই রাতটাতে আমি সবচেয়ে বেশি মজা পেয়েছিলাম। তো আমার শ্বশুর এমন একজন মানুষ, আমি দেখলাম অনেক পুরুষ আছে যারা 10 মিনিট 5 মিনিট পরে কিন্তু ক্লান্ত হয়ে যায়। তো আমার শ্বশুর কিন্তু কোনো ক্লান্ত হয় নাই। এই যে সারাটা রাত সে আমার সঙ্গে এরকম করলো, তারপরে বললো না একটা বার যে বৌমা আমি আর পারতেছি না, আমি ক্লান্ত হয়ে গেছি। তো আমি আসলে এরকম একটা পুরুষ মানসিক খুঁজতেছিলাম, এরকম একটা মানুষই কিন্তু আমি চেয়েছিলাম। তো বন্ধুরা, আসলে জীবন এমন একটা জিনিস, জীবন খুব সুন্দর। আমরা লাইফে অনেক মানুষ আছি যে আমাদের স্বামী চলে যায়, আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। হ্যাঁ, আসলে মেনে নিলেই শান্তি। আর যদি আপনি মেনে না নেন, আপনার ভিতরে যদি খিটখিটে থাকে, আপনি যদি কাউকে সুযোগ করে না দেন, তাহলে কিন্তু কষ্ট। তবে এই ক্ষেত্রে আমি বলবো, পুরুষ মানুষ কিন্তু সবাই একরকম না। আপনি যার সঙ্গে এই কাজটা করবেন, অবশ্যই আপনি তাকে সে আপনার বিশ্বাসযোগ্য কিনা বা কারো কাছে বলবে কিনা, অবশ্যই এটাও মাথায় রাখবেন। কারণ ভুল কিন্তু করা যাবে না। একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না, এটা মনে রাখবেন। তো আমার প্রাণপ্রিয় কলেজার বন্ধুরা, তোমরা যারা দেশ বিদেশ থেকে গল্পটা শুনলে, তোমাদের কাছে এই গল্পটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। আর এই ধরনের আরও নতুন নতুন নিত্য নতুন গল্প পেতে, ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাতে তোমরা সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কাছে আমার এই একটা রিকোয়েস্ট বন্ধুরা। তো আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর তোমাদের কমেন্টের উপর আমি আবারও নতুন কোনো গল্প নিয়ে আসবো, ঠিক আছে? তো আজকে সবাই ভালো থেকো, টাটা।